জামাত এরকম কোনো দলই না যে টাকা ছাড়া নিয়োগ দেবে, এবং তাদের আয়ের উৎস হয়েছিল এই নিয়োগ বাণিজ্য। এবং গত 18 মাস ধরে সেই নিয়োগ বাণিজ্য হওয়ার হামেশা কইরা একটু পেরেশান করে ফেলাই দিছে। এই যে আসিফ ঢাকা ওয়াসার নিয়োগ দিছে, 2 মাসের মধ্যে কানাডায় গিয়ে বাড়ি করছে। তারপরে বাংলাদেশ ব্যাংকের যে চেয়ারম্যান, কি আপনার হলো প্রধান যে নিয়োগ দিছিল, সেই লোকের মেয়ে তো সোনার ডিম পাড়ে। হ্যাঁ, তাকে নিয়োগ দিছে, তার মেয়ে তৎক্ষণাৎ দুবাইয়ে গিয়ে বাড়ি ডাড়ি করে, কি একটা অবস্থা। এবার আসেন বাড়িটা করে কিভাবে। বাংলাদেশ ব্যাংকের যে সেই সময়ের আসিফদের নাহিদদের নিয়োগ দেওয়া, জামাতের নিয়োগ দেওয়া যে এমডি, তার নামটা কি বলেন তো? সেই এমডি কিভাবে তার মেয়ে কিভাবে দুবাইয়ে বাড়ি করলো? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যেই মানুষটা কোনো কর্ম ছাড়া শুধুমাত্র রাজনৈতিকভাবে রাজনীতি করার কারণে হঠাৎ করে এ, মানে অনেক অনেক বেশি অর্থ ইনকাম করে ফেলতেছে, মামলা বাণিজ্য, চাঁদাবাজি, অথবা নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, সব কিছু মিলে, সেই মানুষটাকে যদি আপনি বলেন যে তুমি পরিশ্রম করে খাও, কাজ করে খাও, এটা কিন্তু সহজে নিতে পারবে না। সারা বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে জেলায় জেলায় সমন্বয়ক পরিচয় আসে, যাদের কোনো রাজনৈতিকভাবে কোনো ফাংশন ছিল না, কোনো ত্যাগ ছিল না, কিন্তু তারা সমন্বয়ক। যেরকম একজন সমন্বয়ক গাজী সালাউদ্দিন তানভীরের কথা আমরা বলি, যে আমি গতকালকে খুঁজতেছিলাম যে গাজী সালাউদ্দিন তানভীরের কোনো রাজনৈতিক ত্যাগ স্বীকার আছে কিনা দেশের জন্য। তো এই নির্বাচনের আগের ফেসবুকের পোস্টও সে সব ডিলিট করে দিছে, এমনকি জুলাই গণ অভ্যুত্থানের কোনো পোস্ট তার পাইলাম না। অর্থাৎ এতটুকু অবদান, আমি আশ্চর্য হচ্ছিলাম যে কে রে সমন্বয়ক, যারা যারা তো অল্প বয়স্ক, যুবক, তরুণ, এগুলো, কিন্তু গাজী সালাউদ্দিন তানভীর সে হঠাৎ করে চুল পাকা, দাড়ি পাকা, মোষ পাকা, সব মিলায়ে চুল, মানে পাকা পাকা চুলের একজন লোক কিভাবে হাসনা সার্জিসদের সাথে সমন্বয়ক হয়ে গেল, যে যাকে গ্রেপ্তার করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে মানে কটূক্তি করার পরে। তো সেই সে কিভাবে সমন্বয়ক হয়ে গেল? তো এখন সে প্রতিদিন এইভাবে, তার ফেসবুকে দেখলাম প্রতিদিন গালিগালাজ করতেছে। জুলাই গণ অভ্যুত্থানে কোনো ভূমিকা না থাকলেও সে হলো সমন্বয়ক, এবং সে প্রতিদিন গালিগালাজ করতেছে। তার গালিগালাজের কারণগুলো খুঁজতে চেষ্টা করতেছিলাম, যে এই গাজী সালাউদ্দিন তানভীর সে নিয়মিতভাবে মামলা বাণিজ্য করছে, সে চাঁদাবাজি করছে, এবং নিয়োগ বাণিজ্য করছে, জেলা প্রশাসক নিয়োগ, ওসি নিয়োগ, বিভিন্নভাবে, এবং হাসনাত সার্জিস, এই আক্তার সহ সবাই মিলে এই ধরনের চক্রের সঙ্গে জড়িত, তাকে দিয়ে সমন্বয় করছে। দেখেন সে ফ্রাস্ট্রেটেড হয়ে এখন তারেক রহমানকে গালিগালাজ করতেছে। আজকে আজকে শরীয়তপুরে আমাদেরই সাথে গণ গণ অধিকারের রাজনীতি করতো, তারপরে এক সময় আমাদের জনতা পার্টি গঠন হওয়ার আগ পর্যন্ত আমাদের অংশেও সে রাজনৈতিক কার্যক্রম করছে। দেখলাম শরীয়তপুরে তাকে থাপড়াইতে থাপড়াইতে এখান থেকে বের করতেছে। ঠিক আছে, নাজির নামে একটা ছেলে। তো ও ও কেন ফ্রাস্ট্রেটেড, মানে এইভাবে জায়গায় জায়গায় এরা কেন ভেদাল সৃষ্টি করতেছে? বেসিক্যালি এই নাজিরও কিন্তু তার নিজ এলাকায় চাঁদাবাজি বলেন, যা যা বাস স্ট্যান্ডের চাঁদাবাজি, যেখান থেকে যেখানে যা করা দরকার, এবং সাম্প্রতিক সময়েও 40 লাখ টাকার একটা প্রজেক্ট সহ তার নাম আসছে এখানে। তো সে যখন এগুলো করতে পারতেছে না, তখন এরা হতাশ এবং ফ্রাস্ট্রেটেড, জেলায় জেলায় চিৎকার করতেছে যে আমার জুলাই কোথায়, আমার জুলাই কোথায়, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এখন ওরা জুলাইকে খুঁজতেছে, এতদিন মনে ছিল না জুলাই কোথায়। তো এই ফ্রাস্ট্রেশনের আজকে দেখলাম আক্তারের চেহারাও একটা মানে হতাশ, হতাশ। ঠিক আছে, আক্তার কেন হতাশ, এটা ঘটনা খুঁজলে আপনাদেরকে সেই স্মৃতিচারণ করতে হবে। আমাদের শিরিন আপা নামে একজন আপা ছিল, তিনি তিনি জুলাই গণ অভ্যুত্থানের একজন সাহসী নারী, এবং তার সন্তান এই জুলাই গণ অভ্যুত্থানে অনেক বড় ভূমিকা পালন করছে। এবং টাকা পয়সা যা চুষে খাওয়া লাগবে, এই যে আক্তার এদের কাছ থেকে চুষে খাইছে, আক্তার নাহিদরা মিলে। আপা অনেক সম্ভ্রান্ত পরিবারের মানুষ, ধনী পরিবারের মানুষ। সেই আপুকে পিপি বানানোর কথা বলে 50 লক্ষ টাকার একটা মানে চাপ প্রদান করছে পিপি হওয়ার পরে। বাস্তবে তাকে আপনার হলো নুরুল হক নূরের সংগঠন আমরা সবাই মিলে সুপারিশ করছিলাম যে আপু অনেক ত্যাগ স্বীকার করছে, তাকে একটা সম্মান করতে হবে, তার সন্তান মৃত্যুমুখ থেকে ফিরে আসছে, তিনি নিজে মানে আক্রান্ত হয়েছেন। সেইখানে আক্তারের রূপ প্রকাশ পেয়ে গেল যে 50 লাখ টাকা সে চায়, এবং সে কি হুমকি দিচ্ছে আক্তার, যে 50 লাখ টাকা যদি না দেয় তাহলে ওনার পিপি, এইভাবে বলছে যে আমরা যেরকম পিপি বানাতে পারি, পিপি কাটতেও পারি। এই আক্তারের ভাষা ছিল এরকম। সেই আক্তার মাত্র 5 মাসে এত হতাশ হবে, মানে এদের মধ্যে এত হতাশা মানে জাগছে, ফ্রাস্ট্রেশন জাগছে, চিন্তা করা যায় না। পুরা চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, কালো মেঘ ছায়ে গেছে, কোনো দিক বিদিক করতে পারতেছে না।
অর্থাৎ প্রচলিতভাবে একটা মানুষ যখন প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে অভাব থাকবে, অনটন থাকবে, এবং সেই অভাব অনটন অনুযায়ী আমরা চেষ্টা করি সেটা সার্ভাইভ করার জন্য। এবং আমি আজকে যা ইনকাম করলাম তার চেয়ে বেশি ব্যয় হয়, সেই দুশ্চিন্তা হয়। সারা মাসে যা আয় করলাম তার চেয়ে বেশি, এইভাবে মানুষের জীবনটা চলে। কিন্তু যখন আনসার্টেনলি এই হাসনাত সার্জিসরা, আপনার একটা ছেলের কোনো কর্ম নাই কিন্তু 55 লাখ 50 লাখ টাকা দামে 60 লাখ টাকা দামের একটা আপনার হলো টয়োটা গাড়িতে ঘুরছে, এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? কোনো জায়গায় তো কোনো জায়গায় না কোনো জায়গায় লুটপাট করে দুর্নীতি করা টাকা এটা তো তারা দেখাতে পারবে না যে অমুক জায়গায় বিজনেস করছি, অমুক জায়গায় টিচিং করছি, অমুক জায়গায় কাজ করছি। দেখানো তো সুযোগ নাই, দেখাতে পারছে না। তারা যখন যখন জিজ্ঞাসা করছেন বিব্রত হচ্ছে। এইভাবে পাওয়া মানুষগুলো, আপনারা অনেকে ভাবছেন যে এরা টাকাগুলো এভাবে মানে সব জমায় রাখছে। বিষয় আমি আপনাকে একটা বাস্তবতা বলি। মানুষের কাছে মানে আমি যখন সিজনাল একটা ব্যবসা করি, আমি আপনার হলো 2018 সাল থেকেই করি, এবং আমের সিজন শেষ হয়ে টাকাটা হাতে যে আসে একটা মোটা অঙ্কের টাকা, একটা 2 থেকে 3 মাস এর মধ্যে টাকাটা সব গায়েব হয়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা মানুষের হাতে যত টাকায় থাকুক, এটা এইরকম সম্ভবই না যে আপনি রেখে 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 10 বছর ধরে খাবেন, সম্ভবই না। যার ফলে এই জুলাই নাম করে এই নাহিদ হাসনাত, তারপরে এই সার্জিস আক্তাররা বা নাজিররা যে টাকা পয়সা ইনকাম করছে, এরা যেভাবে ইনকাম করছে, কখনো হোটেলে গেছে, কখনো আপনার হলো সোনারগাঁ গেছে, ইন্টারকন্টিনেন্টাল গেছে। দেখেন, একটা চিন্তা করতে পারেন, একটা ছোট সংগঠন নতুন রাজ্য কার্যক্রম শুরু করছে, তাদের ইফতারির বিল আসতেছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা ইফতারি বিল আসতেছে। তো ও ইফতারি খাবে নাকি টাকা চাবায় খাবে? জিজ্ঞাসা করছি, কোনো জবাব দিতে পারবে যে ইফতারি খাইছে না টাকা চাবায় খাইছে? হ্যাঁ, তুমি ছোট সংগঠন, তুমি মাঠের মধ্যে নিয়ে ইফতারের প্যান্ডেল বানায় সেখানে সবাইকে নিয়ে ইফতারি করবা। তুমি কি করতেছো? হোটেল সোনারগাঁ যাচ্ছ, ইন্টারকন্টিনেন্টাল যাচ্ছ। তোমার সেই সামর্থ্য আছে? তুমি মানুষের টাকা নিয়ে প্রত্যেকটা রাজনীতিবিদ ব্যক্তি, আমি এক একটা নাম ধরে বলতে পারবো। এই যে সিরাজ এমপি, বগুড়া সিরাজ এমপি, উনি আগে নিজে ব্যক্তিগত জীবনে এসআর বাস, তারপরে ফুড ভিলেজ রেস্টুরেন্ট, এরকমভাবে একটা কাজকর্ম করে ব্যবসা দাঁড় করায় তারপরে উনি রাজনীতিতে নমিনেশন নিচ্ছেন, রাজনীতিতে সময় দিচ্ছেন। এটা উনি করছেন এভাবে এভাবে প্রত্যেকটা জায়গায়, সেটা আওয়ামী লীগ হোক, জামাত হোক, বিএনপি হোক, প্রত্যেকটা জায়গায় সবাই নিজ নিজ ক্যারিয়ার ডেভেলপ করে আপনার হলো সেখানে করতেছে। কিন্তু তোমরা যেভাবে রাজনীতি করতেছো না, কোনো রাজনীতি কোনো তুমি তুমি না গেলা চাকরিতে, না করো ব্যবসা, তো তুমি তো সারাক্ষণ মানে ছোজবোজ ছোজবোজ করবা যে কার কাছ থেকে থাবা দিয়ে তুমি নিতে পারবা। তো এদের একটা হতাশ রূপ উঠে গেছে। এর সঙ্গে এই হতাশার সঙ্গে হতাশা ধরছে জামাতকেও। জামাত হঠাৎ করে এইরকম প্রত্যাশা করেনি এরকম একটা মানে চাপে পড়ে যাবে। কী রকম চাপে পড়ছে? জুলাই গণ অভ্যুত্থানের পরে তারা সারা বাংলাদেশে একটা সেট আপ করছে। কী ধরনের সেট আপ? জামাতি লোকদেরকে একবারে টাকা পয়সা দিয়েই নিয়োগ দিছে। জামাত এইরকম কোনোভাবেই করেনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিছে, টাকা না নিয়ে নিয়োগ দিছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিছে, টাকা না নিয়ে নিয়োগ দিয়ে দিছে। অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নিয়োগ দিছে, টাকা না নিয়ে। জামাত এরকম কোনো দলই না যে টাকা ছাড়া নিয়োগ দিবে, এবং তাদের আয়ের উৎস হয়েছিল এই নিয়োগ বাণিজ্য। এবং গত 18 মাস ধরে সেই নিয়োগ বাণিজ্য হওয়ার হামেশা কইরা একটু পেরেশান করে ফেলাই দিছে। এই যে আসিফ ঢাকা ওয়াসার নিয়োগ দিছে, 2 মাসের মধ্যে কানাডায় গিয়ে বাড়ি করছে। তারপরে বাংলাদেশ ব্যাংকের যে চেয়ারম্যান, কি আপনার হলো প্রধান যে নিয়োগ দিছিল, সেই লোকের মেয়ে তো সোনার ডিম পাড়ে। হ্যাঁ, তাকে নিয়োগ দিছে, তার মেয়ে তৎক্ষণাৎ দুবাইয়ে গিয়ে বাড়ি ডাড়ি করে, কি একটা অবস্থা। এবার আসেন, বাড়িটা করে কিভাবে? বাংলাদেশ ব্যাংকের যে সেই সময়ের আসিফদের নাহিদদের নিয়োগ দেওয়া, জামাতের নিয়োগ দেওয়া যে এমডি, তার নামটা কি বলেন তো? সেই এমডি কিভাবে তার মেয়ে কিভাবে দুবাইয়ে বাড়ি করলো? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। জুলাই গণ অভ্যুত্থানের পরে সব আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়, এবং এই বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান এই আসিফ নাহিদ সহ তারা সবাই মিলে এক একটা অ্যাকাউন্ট খুলছে। 20%, 30%, 40% একটা সেই অ্যাকাউন্টের টাকাগুলো নিয়ে তারপর সেই অ্যাকাউন্টগুলো ছাড়ছে, যেই কারণে রাতারাতি দুবাইয়ে গিয়ে বাড়ি কেনা সম্ভব। এবং এই সম্পদ আসিফের আছে, এই সম্পদ নাহিদের আছে। এইভাবে এক একটা চেক, 100 কোটি টাকার চেক খুলছে, ইনস্ট্যান্ট 10 কোটি টাকা, 15 কোটি টাকা, 20 কোটি টাকা নিছে। একটা 20 কোটি টাকার চেক খুলছে, ইনস্ট্যান্ট 5 কোটি টাকা সেখান থেকে নিছে। এইভাবে বন্ধ অ্যাকাউন্টগুলো খুলে খুলে এই সব কিছু মিলে যখন প্রকাশ পেয়ে গেল যে ওই সময় নাহিদ আসিফদের নিয়োগ দেওয়া বাংলাদেশ ব্যাংকের এমডি, যে ওরা নাহিদ আসিফরা যেভাবে এই চেকগুলো খুলে খুলে, আমি তো আজকে বলতেছি, আমি ওই দিন আপনার হলো বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করছি যে আমার একটু তথ্য দরকার, যে এরকমভাবে 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 300 কোটি টাকার অ্যাকাউন্ট কতগুলো খুলে দিয়ে দিয়ে টাকা নিয়েছে এবং তার কত ভাগ, কী অবস্থা। এই জিনিসগুলো বর্তমান সরকার তদন্ত করে না, বিচার করে না। আফসোস লাগে যে
হামে দুর্ঘটনার মতো ঘটনায় মানে ডক্টর ইউনূসকে কোনো বিচারের আওতায় আনা হলো না, এতগুলো বাচ্চা মারা গেছে, আমার দুঃখ লাগে এটা যে এটা আনা হলো না। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে বিএনপির মারাত্মক নিন্দা করি যে তারা এই জায়গায় বিচার করছে না, এই 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 এদেরকে বাচ্চা বাচ্চা ছেলে পেলে মনে করে দিচ্ছে। আজকে সেই বাচ্চা বাচ্চা ছেলে পেলে কী করলো, রাষ্ট্রপতি মহোদয়কে সবার সামনে, বিদেশিদের সামনে অপমান অপদস্থ করলো রাষ্ট্রপতিকে। আজকে যে রাষ্ট্রপতি সবসময় ব্যালেন্স করে কথা বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আমাদের হাফিজ ভাই, তিনি তিনি সবসময় ব্যালেন্স করে কথা বলেন, সবার পক্ষে সবার মতামত দিয়ে কথা বলেন, আপনারা সবাই জানেন। তাকে একবার বিদেশিরা জায়গায় এখান থেকে উঠে গেল, সেখানে একটা হেনস্থা করলো, মব সৃষ্টি করলো, কি একটা অবস্থা। তো ডকুমেন্টারি নিয়ে কথা, আজকে ডকুমেন্টারি বিএনপির মতো করে বানাইছে, এই জন্য খারাপ লাগছে, তাই তো? বিএনপির মতো করে বানাইছে, খারাপ লাগছে। তোমরা যে ডকুমেন্টারি বানাইছো, সেই ডকুমেন্টারিতে তোমরা ডকুমেন্টারি, সত্যিকার ডকুমেন্টারি যদি বানাতে পারেন, বানান, তাহলে তো এদের আত্মসমর্পণ, আপোষ এবং বেইমানির গল্প লিখতে হবে, যে কিভাবে সার্জিস বেইমানি করছে, কিভাবে হাসনাত বেইমানি করছে, কে কোন জায়গায় বেইমানি করছে, কিভাবে চলমান একটা আন্দোলনকে বন্ধ করে সকল বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেকে লাগেজ নিয়ে গাট্টি বসকে মানে টলি নিয়ে টানতে টানতে বের করে দিছে। সেই গল্প তো জুলাইয়ে লিখতে হবে। এটাও তো একটা গল্প, যে কিভাবে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, আহারে আন্দোলনটা বন্ধ করে দিল, তাই না? তারপর সেই আন্দোলন শুরু করতে গিয়ে কিভাবে তারা আবার আইসে সেই আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী, এটা তো আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী তোকমাও দিয়েছিল। তো যদি জুলাইয়ের সত্যিকার ডকুমেন্টারি করতে চান, তাহলে তো আপনাদের বেইমানির ডকুমেন্টারি উঠে আসবে, আপনাদের বিক্রি হয়ে যাওয়ার ডকুমেন্টারি চলে আসবে। সেই বিষয়ে কিভাবে জবাব দিবেন? কোনো জবাব আছে? কোনো জবাব নাই তো। ডিবি হারুনের এখানের ঘটনাগুলো আমরা জানি। আমরা একটা পার্থক্য আছে, একটা বেইমানি এবং দেশপ্রেমে একটা পার্থক্য আছে। এই ডিবি হারুন বিএনপির কত নেতাকর্মীকে ধরেছে, ভিপি নূরকে ধরেছে, আমাকে ধরছে, হাজারো মাইরা একটা মুখ দিয়া আন্দোলন বন্ধ করা বা বিশ্বাসঘাত করা কোনো একটা স্টেটমেন্ট বের করতে পারছে? বের করতে পারছে? করতে পারেনি। এইখানেই পার্থক্য। আমি মনে করি কি জানেন, এই জুলাই গণ অভ্যুত্থান সরাসরি আল্লাহর রহমত ছিল, জনগণের উপর আল্লাহ রহমত করছে, জনগণ মরতেছে, ছাত্ররা মরতেছে, আল্লাহ আমাদেরকে দয়া করছে, এই জন্য বিজয় আসছে। আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতো, তাহলে আমি ওই জেলেই পচে মরতাম, এবং এটা কারো নেতৃত্ব গুণের কারণে জুলাই গণঅভ্যুত্থানে বিজয় আসেনি, একবারে সরাসরি আল্লাহর দয়াতেই এই বিজয়ে আসছে। এছাড়া এই জুলাই গণঅভ্যুত্থানে বিজয় সম্ভব না, কারণ যেই পরিমাণে একজন বিক্রি হওয়ার জন্য প্রস্তুত ছিল, সেই গল্প তো ডকুমেন্টারিতে আসতে হবে। সেই গল্প আসলে আপনারা মুখ দেখাতে পারবেন। এবার আসি যে আপনারা ডকুমেন্টারি যখন বানাইছিলেন জুলাইয়ের মধ্যে, সেই ডকুমেন্টারি যারা লড়াই সংগ্রাম করছে তাদের গল্প দিছেন? তাদেরকে একদিন ডাইকা, ডক্টর ইউনূস যে উপদেষ্টা ছিল, ডাইকা কোনোদিন করছেন? আজকে একটা কথা বলি, কারাবন্দীদের একটা মানে সংগঠন আছে, সেই সংগঠন ডক্টর ইউনূসের সময়ে এই আপনার হলো আসিফ নজরুল সাহেব সহ একটা প্রোগ্রাম আয়োজন কারাবন্দীদের, সেইখানে মূল কারাবন্দীদেরকে ডাকাই হয় নাই, যারা বেশি রিমান্ডের শিকার তাদেরকে ডাকাই হয় নাই, এবং সেই কারাবন্দীদেরকে জুলাই, আচ্ছা এবার আসি মূল প্রশ্নটা, যে প্রশ্নটা লিখেছিলাম, যে কারাবন্দীদেরকে কেন জুলাই গ্যাজেটে অন্তর্ভুক্ত করেনি? একবারে স্রেফ স্পষ্ট হিসাব, কারাবন্দীদের মধ্যে জামাতের কোনো অংশগ্রহণ নাই, বা থাকলেও নাম নেওয়ার মতো না, এনসিপির কোনো পার্টিসিপেন্ট নাই, অথবা নাম থাকলেও খুব সামান্য পরিমাণে 2-4 জন, যেই কারণে কারাবন্দীদেরকে এইখানে গ্যাজেটভুক্ত করা হয়নি। একজন কারাবন্দী শুধুমাত্র ওই রাস্তার মধ্যে লাঠির বাড়ি খাওয়া একটা অ্যাক্টিভিস্ট না, গ্রেপ্তার হওয়া মানেই থানায় 1 দফায় মারামারি, রিমান্ডে 1 দফায় মারামারি, আবার রিমান্ডে 1 দফায় মারামারি, এবং অমানসিক নির্যাতন। আমার কারা জীবনের আমি গল্প বলি, যখন আমাকে আপনার হলো বাসা থেকে উঠে নিয়ে গেল, আমার এখানে আপনার হলো তিরমিজি শরীফের বই আছে না, দেন তো, এটা আয়না ঘরে তিরমিজি শরীফের ওই ভিডিওতে দেখাচ্ছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওই যে 3, 4, 5 লেখা আছে না, ওই ছবি, ওই নীল বইটা, পরেরটা নিচের, হ্যাঁ ওগুলো নীল রং চেনেন না? হ্যাঁ দেন, এটা দেন, হ্যাঁ 7 নাম্বারটা দেন। ঠিক আছে, হ্যাঁ দেখাচ্ছি, ঠিক আছে, না এটা না। তো আমার বাসায় মানে তিরমিজি শরীফের এর হলো কয়েকটা খণ্ড আছে, সেই কয়েকটা খণ্ডের আংশিক খণ্ড ওই সময় মানে ডিজিএফআই লোকেরা, র্যাবের লোকেরা আমার বাসা থেকে নিয়ে যায়, এবং সেটাকে দেখে মানে আমাকে হলো জঙ্গি টঙ্গি এইসব বানানোর চেষ্টা করে, এবং যেভাবে উপস্থাপন করে যে এটা একটা সাক্ষাৎ জঙ্গি, আমি আপনার সজল, রকি আর আরিফ নামের একটা ছেলে। তো সেই ঘটনাটা বলি। ঠিক আছে, তো আমার প্রথমে র্যাবের এখানে নিয়ে গেল, চোখ বন্ধ করে
প্রথমেই তো মারধর করলো এক দফা, যাওয়ার পথেও মারধর করলো, এবং তারপরে যে ঘরেটা রাখলো ঘরে লোহার রিং দেওয়া ছিল, এবং দুইটা রিং, উপরে নিচের দুটা রিং, উপরের রিংয়ের সাথে 2 হাত, নিচের রিংয়ের সাথে 2 হাত, এরকম করে বা দেয়ালের সাথে দেওয়া রিং, এবং দেয়ালের সাথে ওইভাবে টানা থাকতে হবে এইরকম, মানে রিংগুলো এইরকম একটা ঘরে আমাকে রাখলো। এরপরে সেখান থেকে মারতে মারতে এমন একটা অবস্থা করছে, সজলকে দিয়ে বলাইছে যে তারেক ভাই নির্দেশে এই সব টপ টপ এগুলো করেছে, ফয়সালকে দিয়ে বলাইছে, এরকম একটা অবস্থা। এবং এক একটা অডিও ভিডিও তৈরি করে যে একটা স্টেটমেন্ট দাঁড় করা রাখছে যে আমি কী করছি। তো তো তারপরে রাত নাই বিরাত নাই একজন করে ডেকে দিয়ে যে একজন অফিসারের ইচ্ছা হয়, কখনো র্যাবের ডিজি, কখনো বিজিবির প্রধান, কখনো ডিজিএফ এর প্রধান, তারপরে কখনো সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন মানে এজেন্ট এসে এসে মারধর করতেছে। এবং সেইখান থেকে কই নিল, র্যাবের মিডিয়া সেন্টারে নিল। র্যাবের মিডিয়া সেন্টারে নেওয়ার পরে সেইখানে আর এক দফা মারধর হলো। র্যাবের মিডিয়া সেন্টারে ওই ঘরটা প্রকাশিত হয়েছে কিনা জানি না, 3 ফিট বাই 3 ফিট ছোট 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 কামরা, একবার ছোট ছোট কামরা সেখানে রাখলো। সেখানে র্যাবের ওই সময় ডিজে এসে মারধর করলো। এবং মারধরের গল্পটা শুনবেন কেমন, র্যাবের ডিজে এসে জিজ্ঞাসা করতেছে যে কেমন আছো, আমি বলছি আলহামদুলিল্লাহ আছি। মানে আলহামদুলিল্লাহ আছি বলার কারণে সে আমাকে না হলেও গোটা বিশেক নাক মুখে ঘুষি মারলো, দেয়ালে বাড়ি মারলো। এরপর তার হাত এখানে কেটে গেল একটু, আমার দাঁতের এখানে দাঁত ভেঙে গিয়ে। তারপরে সে গেছে, আবার আসতে পরে আবার এসে জিজ্ঞাসা করে আবার কেমন, আলহামদুলিল্লাহ। আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার মারধর। তারপর আমি বুঝতে পারলাম ও হো, এ তো আলহামদুলিল্লাহ বলতেছি, আমি ভালো আছি কেন, এই কারণে আমাকে মারধর করতেছে। পরবর্তীতে আবার যখন আসছি তখন আমি কথা বলিনি, তখন আর মারধর করে নাই, তখন বুঝতে পারলাম যে ও এই ঘটনা। তো আমাদের এখানে যারা জুলাই গণঅভ্যুত্থানে গ্রেপ্তার হয়েছিল প্রত্যেকটা কারাবন্দী সহযোদ্ধা এত বেশি নির্যাতনের শিকার হচ্ছে, এত বেশি নিপীড়নের শিকার হচ্ছে, কেউ নির্যাতন ছাড়া কেউ, এবং তারা বাহিরে আহত যে কোনো সহযোদ্ধার চেয়ে কোনো অংশে কম স্যাক্রিফাইস ছিল না। কিন্তু কিন্তু কি করলো, তারা গ্যাজেটভুক্ত হলো না, শুধুমাত্র মানে আটকদের মধ্যে জামাতের অংশগ্রহণ না থাকার কারণে, এনসিপির অংশগ্রহণ না থাকার কারণে জেলবন্দি কারাবন্দি কাউকে গ্যাজেটভুক্ত করা হয়নি। তো আজকে ওরা হতাশ হয়। ঠিক আছে, যে জুলাই জুলাই যে গ্যাজেটটা হয়েছে আহতের গ্যাজেট, অসংখ্য গ্যাজেটভুক্ত আছে ভুয়া, একদম আহতই হয়নি। অসংখ্য গ্যাজেটভুক্ত আছে, আহত হয়নি। আহত না হয়েই তারা জাস্ট এনসিপির সাথে যুক্ত হয়েছে, জামাতের সাথে যুক্ত হয়েছে, গ্যাজেটভুক্ত হয়ে রাষ্ট্রের অর্থ খরচ করতে বিষয় করতে। আমি এখনও তদন্ত করা, যেরকম মুক্তিযোদ্ধা ক্ষেত্রে ভুয়া মুক্তিযোদ্ধা গ্যাজেটভুক্ত করা হয়েছে, তেমনি আহতর ক্ষেত্রেও যথাযথভাবে যারা আহত হয়নি এইরকম মানুষদেরকে খুঁজে বের করে তাদেরকে গ্যাজেট থেকে বাদ দেওয়া এবং ওই গ্যাজেটের অর্থ ফেরত নেওয়া হলো দায়িত্ব। এবং যারা আহত হয়েছে তাদেরকে, আমার একটা বক্তব্য ছিল এরকমভাবে যে আহতদের, যারা সুস্থ হয়েছে তাদের ভাতা লাগবে না। তা আজকে আমাকে একজন জিজ্ঞেস করছে, তারেক ভাই আপনি এই কথাটা বলেন কিভাবে? আমি বললাম যে কেন, তুমি আহত হয়েছিল? হ্যাঁ আহত হয়েছিলাম। কি হয়েছে? যে আমার দেখেন কপালে 4টা স্প্লিন্টার, বুকে 2টা স্প্লিন্টার, এভাবে হাতের মধ্যে স্প্লিন্টার আছে, তারপরে আপনার হলো পায়ে বাড়ি দিচ্ছে, পা এখনও শুধুভাবে হাঁটতে পারে না। আমি বলছিলাম আমি তো তোমার বিরুদ্ধে বলি নাই, তুমি তো এখনো সুস্থ হও নাই, তোমার ভাতা কেন বন্ধ করবে? তো আপনার এইভাবে প্রত্যেকেরই এক একটা অসুস্থতা আছে, যারা সুস্থ হয়ে তাদের ক্ষেত্রে বলেছিলাম। তারপরেও যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছে তাদের সম্মানের ক্ষেত্রে আমার এই ধরনের বলাটা একটা ত্রুটিপূর্ণ বলা, এইভাবে বলা যায়। কিন্তু যারা একদমই আহত না, এমনি গ্যাজেটভুক্ত হয়েছে, আমি আমার সংগঠনের একটা মানুষকে, মানে জুলাই গণ অভ্যুত্থানের সময়ে গ্যাজেট করার ক্ষেত্রে জামাত এনসিপি যে চোখ বন্ধ করা একটা কার্যক্রম ছিল, সেইটার প্রমাণ গতকালকে এক জুলাই যোদ্ধা দিয়েছে, যে একজন জুলাই আহত নারায়ণগঞ্জে, সে এরকম গ্যাজেটভুক্ত হয়েছে, তাকে আটকে রেখে মারধর করছে এনসিপির ছেলে পেলে। এনসিপি না করলে গ্যাজেটভুক্ত হতে পারবে না। এনসিপি না করলে, এর প্রমাণ হলো যে সরকারি কোনো বরাদ্দও এনসিপি না করলে পাবে না। এইরকমভাবে যারা লুটপাট করছে, খাই বাই করছে, আজকে যখন এদের বরাদ্দ কমে গেছে, এদের আয়ের উপায় কমে গেছে, এরা তো ফাও খাওয়া একটা গোষ্ঠী। একে তো পারবে না একটা কৃষি কাজ করাতে, পারবে না দোকানে চাকরি করাতে, ও তো পারবে না কোনো অনলাইনে কোনো পণ্য বিক্রি করতে, ও তো ফ্রি ফাও খায় অভ্যস্ত, ও হতাশ হবে না কীভাবে? আমি ওদেরকে বলবো যে তোমরা এই জায়গাটাতে থেকে সরে আসো। যা লুটপাট করছো না, বাংলাদেশের ইতিহাসে এইরকম লুটপাট কখনো হয়নি। এরকম ইতিহাস কখনো হয়নি যে একটা প্রিন্সিপালকে তার পদ থেকে সরায় দিয়ে আরেকজনকে আনার বিনিময়ে টাকা পয়সা নেওয়া।
এবং সেই প্রিন্সিপাল হার্ট অ্যাটাক করে। এরকম হয়নি। একটা ব্যাংকের এমডিকে মব সৃষ্টি করে সেখান থেকে সরিয়ে দিয়ে, একটা সরকারি প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে সেখান থেকে সরিয়ে গিয়ে আরেকজন নিয়ে আসে তাকে নিয়োগ দেবে টাকা। এইরকম লুটপাট বাংলাদেশে ইতিহাসে কোনো রাজনৈতিক দল করেনি, আওয়ামী লীগ করেনি, বিএনপি করেনি, কেউ করেনি, কিন্তু তোমরা করছো। আজকে সেইগুলো করতে পারতেছে না, হতাশ হয়ে গেছে, হতাশ হতাশ। ঠিক আছে, এই হতাশা থেকে বাঁচার উপায় কি জানো? এই জুলাই গণ অভ্যুত্থানে পরে আমিও ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম, আমার পুরো সংগঠন ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম। কেন হয়েছিলাম জানো? যে আমি যাদেরকে নিয়ে দল করি এদের মধ্যে একটা অংশ এনসিপিতে চলে গেল। কেন? যে আমরা তাদেরকে কিছু দিতে পারতেছি না, তাদের নগদ ইনকাম লাগবে। এই যে খায়রুল বলেন, সাদ্দাম বলেন, অথবা তুহিন বলে, আরিফুজ্জামান তুহিন বলেন, এরকম আতাউল্লাহ আছে, প্রত্যেকে লুটপাট করে নাক মুখ ভরায় ফেলছে। হ্যাঁ, একজন তো টিভির মালিক হয়েছে, আর একজন যে যার মতো করে যেদিক থেকে লুটপাট করেছে। আমাদের আমার 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 সংগঠনের কর্মী ছিল এরা, এখান থেকে চলে গেছে। খুব হতাশ লাগতেছিল, একটা একটা করে লোভ দেখায় লেখায় আমাদের ছেলেপেলেকে এখান থেকে ভাগায় নিয়ে গেছে। এবং তারপরে অল্প কিছু ছেলেপেলে রয়ে গেছিল, মাত্র 10-12 জন রয়ে গেছিলো 77 কেন্দ্রীয় নেতার মধ্যে। তারপরে সেখান থেকে আবার আস্তে আস্তে গড়ায় সারা দেশে হাজার হাজার কর্মী সমর্থক তৈরি হয়েছে। আমরা ওই সময় আমাদের হতাশার জায়গা ছিল, আহারে আমাদের ভাইরা কয়টা অর্থের জন্য এখান থেকে চলে যাচ্ছে, ওই জায়গায় হতাশ হতাম। আশেপাশের ভাইয়েরা বলতো যে আপনারা কি করলেন, একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছিল। কিন্তু আমরা কখনো এনসিপি হতে চাইনি। আমরা যদি এনসিপি হতে চাইতাম তাহলে ওই আসিফ মাহমুদের অফার আমি নিয়ে নিতাম। হ্যাঁ, যে এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন আপনি, এই অফারটা আমি নিয়ে নিতাম। আসিফ ভাই কেমন আছো? মেসেজ এখনো আসে না, ডিলিট করে দিছো? ঠিক আছে। তো ত্রাণের বরাদ্দ ক্ষেত্রে পর্যন্ত এরকম জালিয়াতি করছে, ত্রাণের বরাদ্দ। এরা সরকারি লুটপাট তো দূরের কথা, সাধারণ মানুষের কানের দুল নাকের ফুল যেটা ত্রাণে দিছিল সেগুলো পর্যন্ত মেরে খেয়েছে। এখন একটা ত্রাণের জন্য টাকা উঠাক, এখন ত্রাণ নেয় কেমনে জানেন? ত্রাণ নেয় কেমনে? একটা ছোটো পিক আপ ভ্যান নিয়ে গেছে, আপনার হলো পাঁচ বস্তা খাবার নিছে, আর হলো 15 জন সেই ট্রাকে উঠছে। হ্যাঁ, সেই ট্রাকে উঠছে, সেই নিয়ে গুতাগুতি। এখন ওদের হলো সামগ্রিক অবস্থা। তো এরকম করলে তো হতাশ হবা। তোমাদেরকে কোন জায়গায় মানুষ সুযোগ দেয়নি? তো যাই হোক, বর্তমান সরকার যারা আছে তাদের প্রতি আমার অনুরোধ যে জুলাই গ্যাজেট নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে একটা সত্য কথা বলি, এইটা মানে বেসিক্যালি জামাত এবং এনসিপির ছেলেপেলেদের ভরায় ফেলছে, যেই কারণে রাষ্ট্রপতির প্রোগ্রামের এখানে একটা হট্টগোল করার মতো স্পেস পেয়েছে। এখানে যদি সত্যিকার অর্থে জুলাই গণ অভ্যুত্থানের আগে যারা ত্যাগী, স্যাক্রিফাইস করেছে, আহত, পঙ্গুত্ব বরণকারী যারা, তাদেরকে যদি মূল্যায়ন করতেন তাহলে কখনোই এরা এইরকমভাবে মব করার সাহস পাইতো না। এখানে শুধুমাত্র একটা কারণ, প্রকৃত লড়াই যোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মূল্যায়ন যদি করতে চান কারাবন্দীদের যারা জেলখানায় আছে, এই লিস্টে কোনো ভেজাল নাই। কারাবন্দির লিস্টে কোনো ভেজাল দেখাতে পারবে না কেউ, সুযোগ নাই। কারণ এটা ইউনুসের করা লিস্ট না, এটা আক্তারের করা লিস্ট না, এটা নাহিদের করা টোকাই দিয়ে করা লিস্ট না। কারাবন্দীদের লিস্ট হলো শেখ হাসিনার রেখে যাওয়া লিস্ট। সে যাকে যাকে শত্রু মনে করেছে, যাকে যাকে বিপদের কারণ মনে করেছে, যারা যারা রাজপথে ভালো ভূমিকা পালন করছে, যাদেরকে সে থ্রেট মনে করছে, তাদেরকে সে আটক করছে এবং তাদেরকে উপর জুলুম চালাইছে। সেই মানুষগুলোকে কোনো গ্যাজেটভুক্ত করে নাই। আজকে এই ভিডিওর মাধ্যমে তাদেরকে গ্যাজেটভুক্ত করার আমি অনুরোধ করতেছি, তাদের প্রতিনিধি হিসেবে, সে সকল কারাবন্দী মানুষের প্রতিনিধি হিসেবে। তো তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। কারাবন্দীদের বিষয়ে কথা বলছিলাম, আর এই যে আপনার এনসিপির ছেলেপেলে হতাশার কথা বলছিলাম। এরা এরা কীরকম কাজ করছে জানেন? প্রত্যেকটা জেলা উপজেলায় যে মব বাহিনী তৈরি করছে, তাদের কাজ ছিল কি? বিভিন্ন উপজেলায় বিভিন্ন দোকান দখল করা, অফিস দখল করে এনসিপি সাইনবোর্ড লাগায় দেওয়া। এরপরে কি করা? যখন ভাড়া দিতে পারে না, তখন একটা সময়, আগে তো ভাড়া দেওয়া লাগেনি, যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো তখন ভাড়া দিতে না পেরে উল্টো এসি মালামাল চুরি করে নিয়ে গিয়ে আপনার হলো এরা পেট পূজারি করতেছে। এদের হতাশার লেভেলটা এই জায়গায়। আজকে জিজ্ঞাসা করতেছি, সারা বাংলাদেশে 500টা উপজেলা 64 জেলা, প্রত্যেকটি জেলায় এই মব সৃষ্টিকারীদের অফিস ছিল। আজকে জিজ্ঞাসা করতেছি, এই মববাজদের কয়টা অফিস অবশিষ্ট আছে?
কয়টা অফিস অবশিষ্ট আছে জিজ্ঞাসা করছি। যেই রূপায়ণের যে অফিসটাতে এখন ওদের কেন্দ্রীয় অফিস দীর্ঘদিন বসতো না, ভাড়া দেয় না, বসে না এখানে, মানে যাওয়ার জন্য গাড়ি ভাড়া ম্যানেজ করতে পারে না, এরকম একটা অবস্থা। সেই অফিস ফরহাদ মাজহার নিছিল CF আকরাম নামে একটা ছেলেকে দিয়ে, এবং এরা নিছে আইটি ফার্ম করার জন্য। আল্লাহর নামে যে রাজনৈতিক অফিস বানাই ফেলছে, এখন ভাড়াও দেয় না, সেখান থেকে বের করতে পারে না, এরকম একটা গ্যারাকলে পড়ে গেছে। তো এই হলো এদের পরিচয়। আজকে জিজ্ঞাসা করছি সারা বাংলাদেশে কয়টা অফিস এদের খোলা আছে, কয়টা অফিস খোলা আছে জিজ্ঞাসা করতেছি। দেখাতে পারবে না। তো এইটা হলো মবের মাধ্যমে অন্যায়ভাবে উপার্জিত অর্থ না থাকার একটা কারণ, যে এটা থাকে না, এটা রাখতে পারবে না। সবচেয়ে আরও নতুন বিষয় হয়েছে যে এখন তো ধীরে ধীরে একটা ঝুঁকিপূর্ণ জায়গায় আসছে। মানে জাস্ট আজকে যদি মানে জামাত আর এনসিপি একসাথে যদি না থাকে, মানে একটু জামাত যেখানে একটু ঢিল দিচ্ছে সেখানে একটা হতাশা। তো একটা ভিডিও দেখতেছিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছে, কই কই লোক কই, ওটা নিয়ে একজন ট্রোল বানাইছে, লোক নাই, ডলার নাই, টাকা নাই, মানে বানাচ্ছে। এদের হতাশার লেভেলটা ওই জায়গায় আসলে, যে লোক নাই, ডলার নাই, টাকা নাই। ঠিক আছে, তো এইটা আর কি সেটা আপনার হলো ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। জুলাইয়ে কারাবন্দী সহযোদ্ধাদের গ্যাজেটভুক্ত করার আবেদন জানাই। তারা ক্ষতিগ্রস্ত মানুষ এবং এটাতে কোনো ভেজাল নাই। আপনারা যদি নির্ভেজাল লড়াকু যোদ্ধাদের মানে লিস্ট চান, একবারে শেখ হাসিনার দেওয়া মামলার লিস্ট ধরে টান দেন, ওইটাই একবারে ফ্রেশ খাঁটি একটা লিস্ট। ওই লিস্টে কোনো ভেজাল নাই এবং তাদের নিপীড়িত হওয়ার গল্পে কোনো ভেজাল নাই। নিপীড়নের পরিমাণটা কি, আমার পেটে তো গুলি লাগছিল। তো সেই জায়গাতে প্রথমত আফতারনগরে গিয়ে বের করার চেষ্টা করলাম, তো আমার মাংস কেটে অনেকভাবে বের করার চেষ্টা করলো। তো ওই বের করার সময় মালিক চলে আসে হাসপাতালের, এবং ওই ইনস্ট্যান্ট ওই অবস্থায় আমাদেরকে হাসপাতাল থেকে বের করে দেয় চিকিৎসা দিয়ে, চিকিৎসা সম্পন্ন না করে। সেই অবস্থায় গ্রেপ্তার হই 2 দিন পরে। সেই অবস্থায় ডিবি গার্ডে থাকি, র্যাব 1-এ থাকি, র্যাবের মিডিয়া সেন্টারে থাকি। সেই অবস্থায় 3য় দিনে আমাদেরকে মানে হলো কোনো রকমভাবে বিচারকের সামনে না দাঁড় করায় ক্যারারিগঞ্জে একটা ছেড়ে রাখে, এবং সবার জন্য জামিনের কাগজ আসতেছিল, ওকালতনামার সাইন করা কাগজ আসতেছিল। আমার নামে কোনো ওকালতনামার সাইন করা কোনো কাগজ আসতেছিল না। আমি বারবার বলতেছিলাম আমার কাগজটা কেন আসে না, মানে ওখানে ডেপুটি জেলার সহ যারা সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম, যে যারা আমার সাথে দেখা করতে আসতো, আমার নামে কাগজ কেন আসে না। তো বলছে ভাই যাই না। তো পরবর্তীতে জানতে পারলাম যতবার কাগজ আসছে কারাগেটে, সেখানে আমার কাগজটা ডিস্ট্রয় করা হয়েছে, যেন আমার জন্য জামিনের কোনো কার্যক্রম, আইনি উপায়, এবং আমাকে আনডকুমেন্টেড হিসেবে ওখানে রাখছিল, আমাকে কোনো আইনি সেবা নেওয়ার। তারপরে হাসপাতালে যাব, আমার পিছনে ঘা হয়ে গেছে, হাসপাতালে যাব। আমার এখলাসউদ্দিন ভূঁইয়া স্যার ওকালতনামা পাঠিয়েছিল, কিন্তু সেটা ভিতরে সাইন করতে দেয়নি, আমার কাছে যায়নি সেই ওকালতনামা। তো ঘা হয়ে গেছে, আমি বলতেছি আমার চিকিৎসা দরকার, পিছনে শার্টটা ভিজে যায় প্রতিদিন। হ্যাঁ, তো কোনোভাবে দেখাবে না। এরপরে সম্ভবত 2 আগস্টে, মানে এতদিন ধরে আমাকে চিকিৎসা 2 আগস্টে ওখানে জেলখানার ভিতরে একটা ডাক্তারকে দেখানোর সুযোগ করে দিল। ডাক্তারের কাছে গেছি না, মানে সে আমাকে দেখে জিদ এবং ক্ষোভ, বুঝতে পারছেন, আমাকে দেখে জিদ এবং ক্ষোভ, এবং আমার পিঠে কোনো রকমভাবে চিকিৎসা না দিয়ে, এবং আমার এখানে আপনার হলো গুলি বের না করে, সে আমার এখানে আরও হাত দিয়ে চিপ্পা আপনার হলো আমাকে ব্যথা দেয় সে। ঠিক আছে, এবং সেইখান থেকে ওই অবস্থায় বলছে ওরে সেলে রাখে আসো, কোনো ড্রেসিং করায়নি পর্যন্ত। তারপর এমনি হয়ে গেছে। এখন আমার ছেলে ওই জায়গায় হাত দিয়ে বলে, বাবা এখানে কি হয়েছে, এখানে উঁচু কেন, এখানে স্কিন এরকম কেন, সে জিজ্ঞাসা করে। তো এইরকম শুধু আমি না, এইরকম কারাবন্দী যারাই আছে প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়েছে, প্রত্যেকেই নিপীড়নের শিকার হয়েছে। এবং জুলাই গণঅভ্যুত্থানে আমাদের খাবারের মান এতটুকু খারাপ করে দেওয়া হয়েছিল যে রুটিগুলো মানে পোকা খাওয়া ছিল, তরকারির মান কোনো ছিল না। ঠিক আছে, ভাতেরও কোনো মান ছিল না, এটা খাওয়ার মতো ছিল না।
আমি তো মানে এই প্রথম তো মানে জেলখানার ভাত খাইনি। সব আমি পার্থক্যটা বুঝি, এইরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল, কিন্তু কারাবন্দীদের ক্ষেত্রে এই ধরনের সুপারিশ করা হয়নি। অনেক ধরনের অভিযোগ, অনেক ধরনের ক্ষোভ থেকে এই বিষয়গুলো নিয়ে বলেছি যে জুলাই যে গ্যাজেট করা হয়েছে সেই গ্যাজেটে আপনার হলো কিভাবে এগুলো করা হচ্ছে, কারা করা হচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গতকালকে যুবদলের আপনার হলো সভাপতি ভাই বলতেছিল যে হ্যাঁ হ্যাঁ মোনা ভাই উনি কি ক্ষোভ নিয়ে বলতেছিল যে এই গ্যাজেটে কাদের নাম, আমাদের সহযোদ্ধাদের নাম কোথায় এখানে, এভাবে বলতেছে। তাহলে মাঠের আমি আমাদের যে জেল আমাদের পুরা সেলে এক মানে হলো 80টা রুমে একটা রুমে শুধুমাত্র জামাত কর্মী ছিল, বাকি কোনো ছেলে জামাত কর্মী ছিল না। এবং ওইখানে মানে স্পেশাল খাবার আসতো, বিরিয়ানি আসতো, কোরমা আসতো, মুরগির পিস আসতো, সব আলাদা আলাদাভাবে আসতো, ঠিক আছে। তো এরা এইভাবে রাজকীয়ভাবে থেকে এরা হলো গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা, আর যারা নিপীড়নের শিকার হয়েছে তারা গ্যাজেটভুক্ত হওয়ার সুযোগই পায়নি, ঠিক আছে। এবং গণঅভ্যুত্থানের মধ্যে আমি আমাদের সজলকে পাঠিয়েছিলাম, সজল যে পরিমাণ নিপীড়নের শিকার, তাকে গ্যাজেটভুক্ত করা হয়নি। শুধুমাত্র আমাদের অংশীদার, আমাদের অংশীজন, আমাদের অংশ বলে কোনো সম্মানিত করা হয়নি, কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এতটুকু ক্ষতিপূরণ। সজলের পারিবারিক কন্ডিশন কি জানেন? সজলের বাবা একজন আপনার হলো হার্ট অ্যাটাক করা মানুষ, এবং সজলের মা একজন শারীরিক প্রতিবন্ধী, ঠিক আছে। এবং এই সব কিছু এই জুলাইকে কেন্দ্র করে তার শারীরিক, তাদের পরিবারের এই অধপতন হয়েছে। তাকে আমরা জুলাই গ্যাজেটভুক্ত করতে পারি নাই, ঠিক আছে। তো এই বিভিন্ন কারণে খুব যাচ্ছে, যারা জুলাই গ্যাজেট নিয়ে অনেকে মন খারাপ করেছেন তাদের জন্য এই কথাগুলো বললাম, যে আপনারা হতাশ হবেন না, রাগ করবেন না। যারা সত্যিকার অর্থে আহত হয়েছেন তাদের ভয় কিসের, তাদের বিরুদ্ধে তো বলিনি। যারা আহত হওয়া ছাড়া গ্যাজেটভুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তাদেরকে এখান থেকে নাম বাদ দেওয়ার জন্য। যারা আহত ছাড়া, এটা আহতদের গ্যাজেট। জুলাই আন্দোলনে ব্যানার ধরার কারণে জুলাই গ্যাজেটভুক্ত কেউ হবে না। আমি আবারও বলতেছি, জুলাই গণ অভ্যুত্থানে ব্যানার ধরার কারণে কেউ জুলাই যোদ্ধা হিসেবে গ্যাজেটভুক্ত হবে না। এটা আহতদের গ্যাজেট, আহতদের ভাতা, আহতদের ক্ষতিপূরণ, কম্পেনসেশন, পঙ্গুত্ব বরণ করা ব্যক্তিদের কম্পেনসেশন। কোনো আহত না হওয়া ব্যক্তি গ্যাজেটভুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। তাদের বিরুদ্ধে আমি বলেছি, তাদের বিষয়ে কথা বলেছি। সহ্য না হলে কিছু করার নাই। কারাবন্দীদের বিষয়ে একটা আক্ষেপ, জুলাই কারাবন্দী যারা গ্যাজেটভুক্ত না, আক্ষেপ, এটা আমার আক্ষেপ থেকে আমি বলেছি। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। জুলাই 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 নিয়ে আমি দুটো কথাই বলতেছি। আমি তো আর ওই ছাত্রদলের ভাইরা, ছাত্র শিবিররা মারামারি করতেছে, এই জুলাই মাসে কি মারামারি হওয়ার কথা ছিল? আমি তো তাদের মতো ওই রকম না। আমাকে রাস্তায় হ্যারাসমেন্ট করছে এক জামাত কর্মী, ডাইকে বসে এই রাজাকারের বাচ্চা এদিকে আয়, ধৈরা কলারটা ধরছি, তার গায়ে চড়ও দেয়নি, ছাপ্পড়ও দেয়নি, আমার অপমান করছে। জাস্ট বলছি তুই কি মনে করস যে তুই যে কাজটা করছস এটা খারাপ করছস, সরি মনে করস? ও শেষ পর্যন্ত বলছে সরি, ওটা ছাইড়া দিছি যা, ঠিক আছে। তো এইটা হলো আমাদের, এইটুকু যদি অপরাধ হয় তো এটা তো বলবোই। রাস্তাঘাটে পথে কটূক্তি করবে, ধরবো না, ছাড়া দেবো নাকি? হ্যাঁ, ওরা মানে সংখ্যায় 4-5 জন একসাথে ছিল, ভাবছিল আমি একা একা আসি কি করবো, এক হাতে একটা ধরছি আর এক হাতে আর একটা ধরছি, ঠিক আছে। একজন কয় আমি জুলাই যোদ্ধা, আপনি আমার কলার ধরছেন কেন? আমি তুই জুলাই যোদ্ধা, আমি কেডা? ঠিক আছে, তুই যাদেরকে বাপ ডাকস তাদেরকে তাদের আন্দোলন সংগ্রামে নিয়ে আসছি আমি, ঠিক আছে। আমারে কয় জুলাই যোদ্ধা। তো দুইটারে দুই হাতে ধরছি, আরেকটারে পেলে আরেকটারে বগল নিচে ধরতাম, আরেকটা পেলে আরেক বগল নিচে ধরতাম, আরেকটা যদি আসতো ওটারে পায়ের নিচে ধরতাম। তারপরেও রাজাকারের বাচ্চাদের ছাড় দিতাম না, রাস্তাঘাটে বেদবি করবে ছাড়ে দেবো, কিন্তু মারবো না। ওইটা বগল ডলা করতে ভালো লাগে। জামাত শিবিরে দেখে বগলের নিচে এর আগে নিছিলাম না প্রেস ক্লাবে একটা, ধরছিলাম, ওই কয় সাংবাদিক পরিচয় আসছে, কিন্তু দেখি হে রাজাকারের বাচ্চা, ঠিক আছে। তো এটা ধরছি, একটু ভাইরাল হয়ে গেছে, এটা ধর্মু। জামাত শিবিরের কোনো মাপ নাই, ঠিক আছে, মারবো না। আমি এই হাত দিয়ে কাউকে কোনো থাপ্পড় মারিনি, কখনো থাপ্পড় মারিনি। এই হাত কাউকে রক্তাক্ত করেনি, কাউকে থাপ্পড় মারিনি, ঠিক আছে। জুলাই গণ অভ্যুত্থানে বিভিন্ন জায়গায় আপনার হলো অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে। আমি নিজে কখনো কোনো জায়গায়, আমি একজন সংগঠক মানুষ, আমি টিম লিডার ছিলাম, রামপুরা টিম লিডার ছিলাম, মিরপুরে টিম লিডার, যাত্রাবাড়িতে টিম লিডার হিসেবে কাজ করছি, সবাই সমন্বয় করছি, সবার সাথে কাজ করছি। এই জায়গা থেকে যাত্রাবাড়ি মামলায় আমাকে দিছে, মিরপুরে মামলায় দিছে আমাকে, তারপরে সেতু ভবনে মামলায় দিছে আমাকে, রামপুরে মামলা দিছে।
কি দিছে, সংগঠক হিসেবে মামলা দিছে। আমরা নিজেরা একজন লিডার কখনো কাউকে কারো গায়ে হাত তুলতে পারে? যাকে মারবো আজকে 2 দিন পরে কাল পরশু হোক সম্পর্ক ভালো হবে, তখন বলবে ভাই আমারে মারছিল। সুতরাং আল্লাহ রাসূল বলছে কাউকে কোনোদিন পেটে লাথি মারো না, কারো মুখে কখনো আঘাত করো না। আমি এই হাদিসটা আমি খুব করে মানি। কারো পেটে লাথি দেওয়া, কারো মুখে হাত দেওয়া, আমি এটা কখনো করি না। কাউকে ধমকের সুরে পর্যন্ত আমি কথা বলি না, কিন্তু যখন আন্দোলন সংগ্রামে যে ধমকটা দেওয়া লাগে ওই ধমকটা আমি দিই। তো আজকে যারা আমার সাথে বেদবি করছিল কিছু না, জাস্ট একটু বলছে এই রাজাকারের বাচ্চা এদিকে আয়, তুই কী বললি রে, আমি আম বিক্রি করে তুই আমার আম বিক্রি নিয়ে ট্রোল করতেছিস, এবার তোর নেতারা যে এরকমভাবে রেপ করতে গিয়ে ধরা খাচ্ছে, ধর্ষণ করতে গিয়ে ধরা খাচ্ছে, আজকে তো 400 কোটি টাকার প্রতারণা ধরা পড়ছে আমাদের এক নেতার, আমরা কি ওই রকম নাকি রে? হ্যাঁ, আমরা একটু কাজকর্ম করে করি খাই, তোরা মাঝখানে ট্রোল করিস কেন? দূরে ডাকছি, ডাকে দূরে বকে দিচ্ছি, এইটুকু আর কি। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি চাই কি জানেন, আমি দেশে শান্তি চাই। কেউ কারো উপর মারধর করে এগুলো আমার পছন্দ না, পছন্দ না। এই আয়াস ছেলেটা দেখেন, আয়াস, ওর নাম তো আয়াস না বেসিক্যালি, উজ্জ্বল না কি যেন নাম বদল করছে। জামাতের কাজই হলো খালি গুপ্তগিরি করা। এই আয়াস ছেলেটা দরকার ছিল শান্তারে একা একা পেয়ে থাপ্পড়টা মারা। ঠিক আছে, শান্তাকে দেখে আমার মনে হচ্ছে ডেঞ্জারাস মনে হয়েছে। ও 5জন ছেলে মিলে ওকে হ্যারাসমেন্ট করতেছে, সেখানে থাপ্পড় মারছে, সেই মুহূর্তে ও যে দেখেন কি রকমভাবে মানে সাহসের সাথে কথা বলতেছে, ওকে ডেঞ্জারাস। তো ওকে ওই দিন মারে আসছে, গতকালকে প্রেস ক্লাবে যায় হে ব্রিফিং করতেছে, ভাই হে দূরে কথা বলতেছে, কি বলতেছে বলুক না। হ্যাঁ, তোমরাই তো বলো, কথা বলার পরে বিনিময়ে কথা বলো, তোমরা গায়ে কেন হাত দাও? তো আয়াস, উজ্জ্বল নামে আয়াস নামের ছেলেটা এখানে যায় একটা মব সৃষ্টি করার চেষ্টা করলো, এনে যায় মারধর করতে দেয়, নিজেই মার খেলো। এটা পুরা জুলাই গণঅভ্যুত্থানে একটা লজ্জা ছিল যে জুলাইয়ের কোনো আন্দোলনের কোনো সহযোদ্ধাকে খালি গা কইরা, মানে বিষয়টা এরকম ছিল যে অনেক সময় বড় লোকের মেয়েরা যৌন দাস ওদেরকে চাবুক দিয়ে মারে। তো শান্তার মারটা আমার কাছে এরকম মনে হচ্ছিল যে খালি গায়ে কোনো একটা যৌন দাসকে সে চাবুক দিয়ে মারতেছে, এরকম লাগতেছিল আমার কাছে। এবং লজ্জা লাগতেছিল যে জুলাই গণঅভ্যুত্থানে একটা ছেলেকে এভাবে মারতেছে, এটা কি একটা অবস্থা। এবং রিজন কি, আগের দিন একটা ওরে একটা পায়ে থাপ্পড় মারছে, আজকে ওরে একটা পায়ে ও ভাবছিল যে আমি জুলাই যোদ্ধা যায় মারমু কাটমু, আমার কেউ কিছু বলবো না, কিন্তু সুযোগ পাই ওইখানে। এবং দেখলাম যে ওইখানে সাংবাদিক ভাইরা পর্যন্ত হেরে মারছে। সাংবাদিক ভাইরা কেন ওরে মারলো জিজ্ঞাসা করতেছি, সাংবাদিকদের সাথে রাগ ক্ষোভ কিসের জন্য? এবং সেই সাংবাদিকগুলো কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে সাহসী ভূমিকা রাখা সাংবাদিক। একবার জুলাই আমি কোরআন কোট করে বলতেছি, আয়াসের গায়ে যে সাংবাদিকরা হাত দিছে ওরা জুলাই গণ অভ্যুত্থানে সাহসী ভূমিকা রাখা সাংবাদিক। তারা কেন আয়াসে মারলো? কারণ এখানেও একটা ঘটনা আছে, সাংবাদিকদের বুম সে ভাঙতেছিল, সাংবাদিকদের বুম ভাঙতেছে, তার টানে শিখতেছে, কি একটা অবস্থা। দরকার আছে রে ভাই, দরকার আছে। মানুষ দূরে কথা বলছে, এখন তাহলে শান্তা ফারজানা কি হয়ে গেল? আগে মনে করতাম যে মহিলা বক বক করে, তার হাজব্যান্ড বক বক করে, মনে হয় বক বক পর্যন্তই। তাহলে বক বক করে একটা মানুষকে তুমি কি বানা দিলা? যে ভয়ঙ্কর সাহসী একটা মানুষ বানাই দিলা। কার জন্য এই ক্রেডিটটা সে কই থেকে পাইলো? এরা দিছে। যে কোন জায়গায় কি করতে হবে এই বোধ যদি না থাকে, তাহলে তো রাজনীতি করার দরকার নাই ভাই। রাজনীতি করতে হলে বোধ থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, উগ্রতা থাকা যাবে না, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। মারার চেয়ে মারার ভয় দেখা গুরুত্বপূর্ণ। তুমি ওরে গালে একটা থাপ্পড় লাগাই দেওয়ার তো ভয় ভেঙে দিছো, ভয় ভেঙে দিছো। ওর তো ইজ্জত রক্ষা করার দায়িত্ব তোমাকে দূরে লাগায়, ও সেটাই করছে, স্বাভাবিক। তো ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।